মানুষ মারা যাবে অরাজনৈতিক কারণে, না খেতে পেয়ে, না খেতে পেয়ে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। কিন্তু এই আমেরিকাকে ঠেকাবে কে? ভারত তো বাংলাদেশের ভেতরে গিয়ে আভ্যন্তরীণ বিষয় একেবারেই নাক গলাবে না, কারণ এতদিন ধরে গলায় না। এটা আমাদের ফরেন পলিসি। কি করবে চীন? কি করবে চীন? কি আমেরিকাকে ঠেকানোর চেষ্টা করবে? চীন ভারত ঠেকাবে কি ঠেকাবে না, তার থেকেও বড় কথা আমার যেটা ধারণা, ব্যক্তিগত ধারণা, আমি আবারও বলছি, ব্রিক্স সে অর্থে আমেরিকার সাথে বসতে পারে। কারণ আমেরিকাকে যদি কোনোভাবে কাউন্টার প্রেশার দেওয়া যায় যে তুমি যদি এ ধরনের ঘটনা ঘটাও, তাহলে কিন্তু আমাদেরও তোমার অবস্থান নিয়ে অনেক রকম ভাবনা চিন্তা করতে বাধ্য হব। তখন আমেরিকা চাপে পড়বে। আমেরিকাকে যতক্ষণ না কাউন্টার প্রেশার দেওয়ার জায়গায় যাবে, আমেরিকা কিন্তু চাপে ফেলা যাবে না। একটা কথা বুঝে নাও, আমেরিকাকে বাংলাদেশ চাপে ফেলার কোনো জায়গায় নেই। আমেরিকাকে যদি কেউ চাপে ফেলতে পারে, সেটা কিন্তু না ভারত, না চায়না, না রাশিয়া অ্যাজ ইন্ডিভিজুয়াল, বাট ভারত, রাশিয়া এবং চায়না অ্যাজ কালেকটিভ ফোর্সেস ইন ব্রিক্স যদি সবাই মিলে ইউএসডি নিয়ে কথা বলতে শুরু করে, আমেরিকা কিন্তু টেবিলে বসতে বাধ্য। এবং আমেরিকা তখনই টেবিলে বসবে, এবং তখন আমেরিকাকে শুধু বাংলাদেশ না, মাল্টিপল কন্ডিশনস দিয়ে আমেরিকাকে তখন ব্যাকফুটে আনা যাবে। আর যদি সেটা করতে হয়, বাংলাদেশকে প্রথমে একটা কথা বুঝতে হবে, পাকিস্তানের নাম জপ করা বন্ধ করো। দেশের ভিতরে দিনের পর দিন যে ক্লাসরুমগুলো খুলতে সাহায্য করছো বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনে, সেটা বন্ধ করো। বিভিন্ন ভারতবর্ষের বর্ডার লাইন দিয়ে যে পেনিট্রেশন ঘটাবার চেষ্টা করছো, সেটা বন্ধ করো। আদারওয়াইজ ভারতবর্ষ যদি জাস্ট চুপ থাকে না, জাস্ট চুপ থাকে, বাংলাদেশ রক্তে লাল হয়ে যাবে, এবং সেই একটা রক্তের বিন্দু ভারতবর্ষের জন্য হবে না। বাংলাদেশ নিজের জন্যই নিজে রক্তাক্ত হবে। বাংলাদেশের মানুষ মারা যাবে বাংলাদেশের মানুষের দোষেই, ভারতবর্ষ কিছু করবে না তার জন্য। ভারতবর্ষ হয়তো সেদিনও দুঃখ পাবে যে বাংলাদেশের মানুষকে হয়তো বাঁচানো যেত, কিন্তু বাংলাদেশের মানুষ শুধু বাঁচতে পারলো না, কারণ বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারলো না তাদের ভালোটা কি খারাপটা কি। বাংলাদেশ মানে কিন্তু কিছু জামাতের মাইন্ডসেট নয়। বাংলাদেশ জামাত বাদেও একটা বিরাট দেশ। সেই বিরাট দেশের প্রচুর মানুষের মানসিকতা, তাদেরকে গুরুত্ব দিতে হবে। বা আমি আবার বলছি, তোমাদের এই চ্যানেলের থ্রু দিয়ে বলছি, বারংবার বলছি, বাংলাদেশে ভোট করাতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব ভোট করাও এবং একটা সরকার আনো, নাহলে বাংলাদেশ বিক্রি হয়ে যাবে, এবং বিক্রি হয়ে যাবে খুব কম দামে। তোমাদের দেশ থেকেই তোমাদের পিটিয়ে তাড়াবে, এবং ভারতবর্ষ কিন্তু সেদিন চাইলেও সাহায্য করতে পারবে না। কিন্তু এই যে মানবিক করিডোরের নামে সরাসরি বাংলাদেশ থেকে একেবারে মিয়ানমার পর্যন্ত পৌঁছে যাওয়ার এই যে করিডোর, যে করিডোরটাকে কেন্দ্র করে এতটা একটা মনোমালিন্য শুরু হলো মোহাম্মদ ইউনুস এবং ওয়াকারুজ্জামানের মধ্যে, তারপর দেখা গেল যে একজন চলে যাচ্ছেন জাপানে, একজন চলে যাচ্ছেন চীনে। আসলে তাহলে বাংলাদেশটা কার? চীনের, না আমেরিকার, নাকি পাকিস্তানের? কার? বাংলাদেশের মানুষই বোধহয় বুঝতে পারছে। আমি বলছি আমি আগের প্রশ্নতে এটার একটা ইঙ্গিত দিয়েছিলাম, আমি এবারে উত্তরটা পরিষ্কার দিচ্ছি। দেখো, আমাদের সবারই কলকাতা শহরের দেখেছি পুরনো পাড়ার যে বাড়িগুলো হয় না, সেই বাড়িগুলোতে কি হয় দেখবে, দু তিনটে ভাই মিলে একসাথে থাকে, যৌথ পরিবার হয়। প্রচুর দেখবে ওই তোমার প্রমোটাররা এসে, অল ডিউ রেসপেক্ট, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, প্রমোটাররা এসে মেজো ভাইকে কেউ বললো আপনাকে আমি 5 লাখ দেবো, বড় ভাইকে কেউ বললো আপনাকে 10 লাখ দেবো, হ্যাঁ, সেজো ভাইকে কেউ বললো আমি 15 লাখ দেবো। এবার সবাই যে যার মতো টাকা নিয়ে নিল কিন্তু, এবং যে যার মতো করে এক একটা প্রমোটারের কাছে বিক্রি হয়ে গেল। আলটিমেটলি বাড়ি টাকার কাছে বিক্রি হবে, সেইটা ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু 3 জনের মধ্যে একজনেরও ইন্ডিপেন্ডেন্টলি নেই। সুতরাং কোথাও গিয়ে 3 ভাইকে একসাথে বসেই ডিসাইড করতে হবে আদপেও বাড়িটা বিক্রি হবে নাকি বিক্রি না করলে সেটা আমাদের হিতে। সুতরাং এই যে ঘটনাগুলো ঘটছে, ব্যক্তিগত স্বার্থে হয়তো 2-3 জন লোক, কাদের কথা বলছি তুমি বুঝতে পারছো, তারা হয়তো খুব বড় লোক হয়ে যাবে। ব্যক্তিগত স্বার্থে হয়তো তারা প্রচুর পয়সা কামাবে, কামিয়েও কতদিন ভোগ করতে পারবে কেউ জানে না। হয়তো কামানোর পরে একটা গুলিতে তাদের নাম লেখা থাকতেও পারে, কিংবা একটা দড়িতে তাদের নাম লেখা থাকতে পারে। সুতরাং কত কামাচ্ছে কি কামাচ্ছে এটা ইম্পর্টেন্ট না। বাংলাদেশের মানুষের স্বার্থে বাংলাদেশকে বিক্রি করাটা আপনারা বন্ধ করুন। প্রথমে বাংলাদেশের মানুষের স্বার্থে একটা ভোট করান, এবং বারংবার বলছি, বাংলাদেশের সামরিক বাহিনীর ক্ষমতা নেই বাংলাদেশকে বাঁচানোর এট দিস পয়েন্ট অফ টাইম। বাংলাদেশকে যদি কেউ বাঁচাতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের ইলেক্টেড গভর্নমেন্ট, যেটা এই মুহূর্তে নামগন্ধই নেই যে কবে ইলেকশন হবে। কিন্তু একটা প্রশ্ন, যেটা খানিকক্ষণ আগেও আমরা আলোচনা করছিলাম, যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা অত্যন্ত ঈর্ষণীয়, কারণ বঙ্গোপসাগর রয়েছে, এবং এইদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিকে কুক্ষিগত করতে বা নিজেদের জমি পাততে
অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ। কিন্তু শুধুই কি তাই আমেরিকার কাছে, নাকি এখানে চীন এবং ভারতের মতন এত বড় বাজারটাকেও তারা নিজেদের হাতে নিতে চাইছে, সেই কারণেও বাংলাদেশটা তাদের কাছে গুরুত্বপূর্ণ? এক্স্যাক্টলি। দেখো, কিছু লোক থাকে যে তার নিজের বাড়ির খাবার খেয়েও হয় না, তার অন্যের বাড়িতে গিয়ে না হাঁকড়ায়, এই রান্নাঘরে কী খাবার আছে, এই তরকারি আছে, ভাত আছে। আমেরিকার চরিত্রটা হচ্ছে এটাই। আমেরিকার চরিত্রের মধ্যে একটা অদ্ভুত বেড়াল আছে, যে বেড়াল উচ্ছিষ্টও খায়, আবার যে বাড়িতে পোষ মানে সেই বাড়ির খাবারও খায়। তো এই যে চরিত্রটা একটা আমেরিকার মানুষদের মধ্যে, এটা কিন্তু খুব নিকৃষ্ট। এবং নিকৃষ্ট কেন আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আমেরিকার এশিয়ান পলিটিক্সে ইন্টারভিন করা স্ট্রেট অ্যাওয়ে কোনো প্রয়োজনীয়তা নেই। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম তারা যেভাবে চলছিল, বা যেটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক ইন্টারফারেন্স, দ্যাট ওয়াজ ওকে। কিন্তু এই যে সামরিকভাবে ইন্টারফেয়ার করতে চেষ্টা করছে, আর আমাদের এত কাছের একটা দেশে আমাদের সাথে এত ভালো সম্পর্ক এক ওয়ান পয়েন্ট অফ টাইম তো ছিলই, আজকের ডেটেও বলবো না যে আমার শত্রু নেশন, তাদের যে পেনিট্রেশনটা ঘটছে, এইটা প্রমাণ করে দেয় যে আমেরিকা কিন্তু সবসময় যেখানে তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট নেইও সেই জায়গাগুলোতেও ঢোকার চেষ্টা করে, এবং ঢোকার চেষ্টা করে বলেই এমন একটা পরিস্থিতি তারা সৃষ্টি করে যেটা শুধুমাত্র ন্যক্কারজনক না, খুবই দম বন্ধ করা পরিবেশ। এবং এই দম বন্ধ করা পরিবেশটার জন্য 2025 সালে দাঁড়িয়েও তারা সেই ছোটবেলার অভ্যেসটা ভুলতে পারে না। এবং সবথেকে বড় জিনিসটা যেটা হয় না, আমেরিকার নিজের পৃথিবীর তুমি 100টা দেশকে জিজ্ঞেস করো আমেরিকার চরিত্রটা কি, 100টা দেশকে জিজ্ঞেস করো তাদের ইমেজ কি, সবাই একই কথা বলবে। ইমেজ সম্বন্ধে ওরা একদম কনসিয়াস না, ওরা ইজ অনলি মানে ট্রেড সেন্ট্রিক। আমি টাকা তুলবো, কোথা থেকে তেল চুরি করব, কোথাও গিয়ে রিসোর্স চুরি করব, কোথাও গিয়ে মিনারেল চুরি করব, এই কাজই দিনের পর দিন তারা করে এসছে। এবং সেটা আমি বলছি না, সেটা তাদের দেশের বিভিন্ন গোয়েন্দা দপ্তরে যারা কাজ করেছে, সিআইএতে, তারা যখন সেই চাকরি ছেড়ে দিয়েছে, তারপরে তাদের লেখা বইগুলো পড়ো, তাদের তৈরি ডকুমেন্টারিগুলো পড়ো, কিভাবে দিনের পর দিন মিথ্যে প্রচার করে কিরম করে দিনের পর দিন বিভিন্ন দেশের সরকার ফেলে দিয়েছে। দেখো, আমি বলছি না এই কথাগুলো, এগুলো ডকুমেন্টেড আছে, আমেরিকা থেকে পাবলিশ বইতে ডকুমেন্টেড আছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে তাই জন্যেই আমেরিকা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে, যে পরিস্থিতিটা এশিয়াতে অ্যাটলিস্ট না করলেই ভালো হতো। কারণ আমেরিকা কিন্তু একটা জিনিস জানে না আজও, এশিয়া ইজ এ সফট কর্নার অফ দিস ওয়ার্ল্ড। এশিয়াতে যে ঘটনাটা ঘটাচ্ছে সেটা কিন্তু হয়তো খুব একটা ভালো ডিরেকশন নেবে না, কারণ আজকে চীন বা ইন্ডিয়া ইজ নো মোর আ সাবঅর্ডিনেট পাওয়ার বাট আ লিডিং পাওয়ার। এবং সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা যদি চীন এবং ইন্ডিয়া যদি গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়, তাহলে কিন্তু তাদের অনেক বড় প্রবলেমে পড়বে। একদম। এবং আমাদের নজর থাকবে বাংলাদেশ পরিস্থিতির দিকে, এবং আমাদের নজর অবশ্যই থাকবে, যেটা আপনাদেরকে বলছিলাম, যে রাশিয়া কিন্তু এর মধ্যে মিয়ানমারের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনে আগ্রহী, এবং আবার বলছি পারমাণবিক ব্যাপার স্যাপারও কিন্তু এর মধ্যে জড়িয়ে রয়েছে।